অমিত শাহ তিনি বিজেপির 2026-এর এই ভোটে তারা তাদের ইস্তেহার প্রকাশ করেছে। বিজেপি শাসিত রাজ্যগুলো যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল নির্বাচনের সময়, সেই প্রতিশ্রুতি তারা পালন করতে ব্যর্থ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলোকে কপি পেস্ট করে যাচ্ছে বিজেপি। বিজেপি জঙ্গিপুরে যে পরিসংখ্যান তারা গড়ে তুলতে পেরেছিল, সেটাকে দিয়েই এবারে 26-এ বাজি মাত করবে। চতুর্মুখীর সাথে নতুন সংযোজন হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। নমস্কার, শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। রাজ্য জুড়ে সমস্ত রাজনৈতিক দল তারা ইতিমধ্যেই তাদের ইস্তেহার প্রকাশ করেছে। পিছিয়ে ছিল একমাত্র ভারতীয় জনতা পার্টি, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিজেপির 2026-এর এই ভোটে তারা তাদের ইস্তেহার প্রকাশ করেছে এবং সেই ইস্তেহারে একের পর এক চমক রয়েছে। কিন্তু সেই চমকই থেকে যাবে না তো, কারণ বিগত নির্বাচনগুলোতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে মূলত বিজেপি ক্ষমতায় এসেছে, সেই সমস্ত রাজ্যে একাধিক চমক ছিল একাধিক প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি কতটা পালন করতে পেরেছে তারা, কতটা ব্যর্থ হয়েছে, কারণ আজও প্রশ্ন ওঠে বিজেপি শাসিত রাজ্যগুলো যে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছিল নির্বাচনের সময়, সেই প্রতিশ্রুতি তারা পালন করতে ব্যর্থ হয়েছে। এখন বাংলায় টোপ দিচ্ছে, বাংলায় মাছের টোপ দিচ্ছে। সরকারে এলে এটা করব, সরকারে এলে ওটা করব, কিন্তু সরকারে আসার পরে কতটা কি করতে পেরেছে। কারণ বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই অভিযোগ উঠছে, সম্প্রতি বিহারে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে মহিলাদের মাসিক যে ভাতা সেটা বছরে একবার তারা দেবে, কিন্তু সেটা নিয়েও উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্পগুলোকে কপি পেস্ট করে যাচ্ছে বিজেপি। সে আসাম হোক, পুদুচেরি হোক, তামিলনাড়ু হোক, একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো চুরি করছে, শুধু নাম বদল করে। আর বাংলায় তারা বলছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সর্বোপরি মহিলা পুরুষদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করলেন। কিন্তু সেই প্রকল্প বাস্তবের মাটিতে কতটা দাঁড়াতে পারবে সেটা 4 মের পর পরিষ্কার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন উঠছে 294টি যে আসন রয়েছে, সেই আসনগুলো কিভাবে তারা দখল নেবে। কারণ আমরা যদি জঙ্গিপুরের দিকে নজর রাখি, নির্বাচনের 4 মাস আগে থেকেই বিজেপি তারা দেওয়াল দখল করতে শুরু করেছিল, ফেস্টুন ব্যানার মারতে শুরু করেছিল। কারণ তারা মনে করছে যে বিগত নির্বাচনে বিজেপি জঙ্গিপুরে যে পরিসংখ্যান তারা গড়ে তুলতে পেরেছিল, সেটাকে দিয়েই এবারে 26-এ বাজি মাত করবে। কিন্তু বিগত দিনের ফলাফল কী ছিল? জঙ্গিপুর, মুর্শিদাবাদ, বহরমপুর একটা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, যেখানে সংখ্যালঘুর প্রচুর ভোটার রয়েছে। সেই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে এবার নজর রেখেছে ভারতীয় জনতা পার্টি। তবে এবারে লড়াই হবে ত্রিমুখী নয়, চতুর্মুখী লড়াই হবে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে সিপিএম এবং আর একদিকে কংগ্রেস। তাই এই চতুর্মুখীর সাথে নতুন সংযোজন হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টি। কিন্তু সেইভাবে তুল্যমূল্য যদি আমরা বিচার করি, তাহলে সেই তুল্যমূল্য বিচারে আমরা দেখব যে জঙ্গিপুর কোথায় দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির ম্যাপে। তো চলুন 2016 সালের
একবার ফলাফলটা দেখে নেব। জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএমের জোট, বিজেপি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কোথায় তারা দাঁড়িয়েছিল। 2016 সালের বিধানসভা নির্বাচন জঙ্গিপুর, লড়াই তো হয়েছিল হাড্ডাহাড্ডি, কিন্তু সেই লড়াইতে কারা এগিয়ে রইল? অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 2016 বিধানসভা নির্বাচন কেন্দ্র জঙ্গিপুর, তারা পেল 37.23% ভোট এবং 66,869 ভোট পেয়ে তারা প্রথম স্থান দখল করল, রাজ্য বিধানসভায় পা রাখল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র। তারপরে দ্বিতীয় স্থানে উঠে এলো সিপিআইএম। তারা ভোট পেল কত? 25.75% এবং 46,236টি ভোট পেয়েছিল তারা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা ভোট পেলেও 19.41%, অর্থাৎ কিনা 34,863। লড়াই ছিল জঙ্গিপুরে, তবে লড়াই হয়েছিল বাম কংগ্রেস এবং সর্বোপরি শাসক দল তৃণমূল কংগ্রেসের সাথে। বিজেপি সেখানে চতুর্থ স্থানে উঠে এলো। 2016 সালে ভারতীয় জনতা পার্টি সেইভাবে তাদের শাখা সংগঠন তৈরি করতে পারেনি বাংলায়, বুথ লেভেলে তাদের সেই সংগঠন ছিল না, কিন্তু তারা চতুর্থ স্থানে 12.94% ভোট পেল, অর্থাৎ 23,240টি। নোটাতে ভোট পড়ল কত? নোটাতেও 1.59% ভোট পড়ল, অর্থাৎ 2,853। তৃণমূল কংগ্রেস 20,633 ভোটে জয়লাভ করল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে। কংগ্রেসের গড় হিসাবে পরিচিত জঙ্গিপুর, সেই 70 দশক থেকে জঙ্গিপুরে কংগ্রেসের দখলে ছিল, কিন্তু তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল থেকে জঙ্গিপুর দখল থাকলেও পরবর্তীতে কখনো বাম কখনো কংগ্রেস। কিন্তু সর্বোপরি যেটা ছবিটা উঠে এলো 2016 বিধানসভা, সেখানে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নিল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র। তো জঙ্গিপুরের দিকে তো আমাদের নজর ছিলই, কিন্তু জঙ্গিপুরে নজর রাখতে গেলে তো আবার লোকসভা নির্বাচনের দিকেও নজর রাখতেই হয়, কারণ এই লোকসভা কেন্দ্রে 2019 সালে ঠিক কারা কোথায় দাঁড়িয়েছিল সেটা একবার দেখে নিতে হবে। তাই সরাসরি চোখ রাখবো 2019 লোকসভা নির্বাচনের দিকে। কেন্দ্র অবশ্যই জঙ্গিপুর, কারণ এখানে বিপুল মার্জিনের ভোট পেয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই 2019 লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেল কত? 43.15%, অর্থাৎ 5,62,838টি ভোট পেয়েছিল তারা। দ্বিতীয় স্থানে উঠে এলো ভারতীয় জনতা পার্টি। তারা 24.3% ভোট পেল, অর্থাৎ 3,17,056টি ভোট পেয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। তখন থেকেই কিন্তু তারা জাল বুনতে শুরু করে এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র যাতে তারা দখল নিতে পারে। কিন্তু 26-এ অনেকগুলো ইস্যু রয়েছে, লড়াই রয়েছে, পঞ্চমুখী লড়াই, অবশ্যই পঞ্চমুখী লড়াই, কারণ হুমায়ুন কবিরের নতুন দল আত্মপ্রকাশ করেছে এবং জঙ্গিপুরেও তারা প্রার্থী দিয়েছে। কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 2,55,836টি ভোট পেল তারা, অর্থাৎ শতাংশের বিচারে আমরা দেখি 19.61% তারা ভোট পেয়েছিল। সিপিআইএম তারা 7.32% ভোট পেল, অর্থাৎ কিনা 95,501টি ভোট। নোটাতেও ভোট পড়েছিল টোটাল 0.87%, অর্থাৎ 11,355টি ভোট পেয়েছিল 2019 লোকসভা নির্বাচনে। কিন্তু 2019 লোকসভা নির্বাচনে যে লড়াই শুরু হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসে। কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে সরকার কারা চালাবে আগামী 5 বছর
সেই নিয়ে কিন্তু শুরু হয়েছিল লড়াই। তার মধ্যে করোনা অতিমারির মতো একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, একের পর এক বিস্ফোরণের ঘটনা, 2021-এর বিধানসভা নির্বাচন। আর সেই 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তারা ধরে রাখলো জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র। তাই 2021-এর এই বিধানসভা নির্বাচন জঙ্গিপুর অবশ্যই নজর কেড়েছিল, কারণ প্রত্যেকেই চেয়েছিল জঙ্গিপুর তাদের নিজেদের দখলে রাখতে। দীর্ঘদিনের কংগ্রেসের গড় হিসাবে জঙ্গিপুর পরিচিত। সেই জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস ঘাসফুল ফুটিয়ে দিল 21-এর বিধানসভা নির্বাচনেও। তারা টোটাল ভোট পেল 1,06,444টি ভোট, অর্থাৎ শতাংশের বিচারে 53.65% ভোট পেল তারা। দ্বিতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি প্রস্তুতি নিচ্ছিল, যে কথাটা বলেছিলাম, সেই ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে উঠে এলো এবং তারা ভোট পেল কত? 22.17%, অর্থাৎ 43,964টি ভোট পেল। কিন্তু বাম কংগ্রেস তৃতীয় স্থানে উঠে এলো। বাম কংগ্রেস তারা তৃতীয় স্থানে উঠে এলো। তারা 19.69% ভোট পেল, অর্থাৎ 39,067টি ভোট পেয়েছিল তারা। 2021-এর সেই লড়াই, সরকার পরিবর্তনের একদিকে ডাক দিয়েছে রাজ্যের বিজেপি নেতারা, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা প্রত্যেকে এসেছিল বাংলায়। তারা চেয়েছিল বাংলার পরিবর্তন ঘটাতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 215টি আসন নিয়ে তারা সরকার গঠন করেছিল, কিন্তু এই 21-এর বিধানসভা নির্বাচনে নোটাতে ভোট পড়ল কত? 2.23%, অর্থাৎ 4,557টি ভোট পড়েছিল শুধুমাত্র নোটাতে। এবং তৃণমূল কংগ্রেস তারা 62,480 ভোটে জয়লাভ করে 2021-এর সেই হাই ভোল্টেজ নির্বাচন, যেখানে তৃণমূল কংগ্রেস 215টি আসন পেলেও ভারতীয় জনতা পার্টি তারা 77টি আসন পেয়েছিল। 77টি আসন নিয়ে রাজ্য বিধানসভায় তারা বিরোধী দলের আসনে বসলো, কিন্তু বাম কংগ্রেস দীর্ঘদিনের সমস্ত রেকর্ড ভেঙে দিল। তারা শূন্য হয়ে গেল। একমাত্র তাদের যে জোটের প্রার্থী, অর্থাৎ আইএসএফ, 2021 সালে তাদের উত্থান হয়েছিল, সেই আইএসএফ তারা প্রথম বিধানসভায় পা রাখলো জোটের প্রার্থী হিসাবে, জোটের সঙ্গী হিসাবে, এবং 62,480 ভোটে জয়লাভ করেছিল জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস। নজর রাখতে হয় 2024-এর লোকসভা নির্বাচনের দিকে, কারণ 2024-এর লোকসভা নির্বাচনে একদিকে অধীর রঞ্জন চৌধুরী, আর একদিকে হচ্ছে প্রাক্তন ক্রিকেটার। তৃণমূল কংগ্রেস তাকে মাস্টার স্ট্রোক হিসাবে বহরমপুরে বসিয়ে দিল, এবং সেই বহরমপুরের দীর্ঘদিনে বেতাজ বাদশাহ অধীর রঞ্জন চৌধুরীর সাথে তীব্র লড়াই। কিন্তু সেই লড়াইয়ে দীর্ঘদিনের সাংসদ অধীর চৌধুরী পরাজিত হলো ইউসুফ পাঠানের কাছে। 2024-এর লোকসভা নির্বাচন অবশ্যই নজর কেড়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। নজর ছিল বহরমপুর কেন্দ্রের দিকে, কারণ তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়েছিল বহরমপুর দখল করার জন্য। একদিকে ইন্ডি জোটের যখন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বিরোধী দলনেতা হিসাবে লোকসভায় বসেছেন, সেই অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করলো ইউসুফ পাঠান। দ্বিতীয় স্থানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বামেদের জোট। কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 5,44,427টি ভোট পেল, অর্থাৎ 39.75% ভোট। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং বামফ্রন্টের জোট সিপিএমের সাথে জোট করে তারা 31.23% ভোট পেল। এখানেই নয়, শুধু 4,27,790টি তারা নিজেদের দখলে ভোট ধরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু আসনটা হারিয়েছিল। এবং অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কেরিয়ারে একটা বড় ধাক্কা বলা যেতেই পারত। তৃতীয় স্থানে ভারতীয় জনতা পার্টি উঠে এলো, যে ভারতীয় জনতা পার্টি 2016 সাল থেকে একটু একটু করে তাদের ভোট ব্যাংক বাড়াচ্ছিল, কিন্তু 2024-এ এসে তারা এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে
88% ভোট পেল, অর্থাৎ 3,40,814টি ভোট পেয়েছিল। নোটাতে ভোট পড়েছিল 1.25%, অর্থাৎ 17,158টি ভোট পড়েছিল শুধুমাত্র নোটায়। লড়াই ছিল বহরমপুরে, কিন্তু বহরমপুরের লড়াই হলেও কেন্দ্র জঙ্গিপুরের দিকে নজর তো রাখতেই হবে, কারণ নজর ঘুরছে না জঙ্গিপুর থেকে। যে কথাটা শুরুতেই বলছিলাম, এই জঙ্গিপুরে বিজেপি অনেকটা আশাবাদী। তারা নির্বাচনের দিন ঘোষণার অনেক আগে থেকেই দেওয়াল লেখন শুরু করে দিয়েছিল। সেই ভারতীয় জনতা পার্টির নজর রয়েছে জঙ্গিপুরের দিকে, কিন্তু পারবে তৃণমূল কংগ্রেসের গড়ে গিয়ে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে, বাম কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সেখানে গেরুয়া রং ছড়িয়ে দিতে। কিন্তু এসআইআর অনেকগুলো ইস্যু রয়েছে এ রাজ্যে বিরোধীদের হাতে। একের পর এক দুর্নীতি রাজ্যে তৃণমূল সরকারের বিরুদ্ধে, একের পর এক দুর্নীতি এ রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায় থেকে মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তারা জেল খেটে এসছে। এ রাজ্যের বিধায়ক, শাসক দলের বিধায়ক, এদিকে রেশন বন্টন দুর্নীতি মামলায় সেখানেও জ্যোতিপ্রিয় মল্লিক জেল খেটেছেন, তার সহযোগী যারা তারাও জেল খেটেছেন। তারই মধ্যে নয়া সমীকরণ হুমায়ুন কবিরের দল, তারা মিমের সাথে জোট বেঁধেছিল, কিন্তু যেভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হয়েছে, তাতে আগামী দিনে তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে যে পড়ে গেল, এ কথা বলার অপেক্ষা রাখে না। ফলে হুমায়ুন কবিরের যে দল, সেও কিন্তু নজর রেখেছিল এই জঙ্গিপুরের দিকে মিমকে সঙ্গে করে নিয়ে। কিন্তু আসাউদ্দিন ওয়াইসি তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আর হুমায়ুন কবিরের সাথে কোনো রকম কোনো বন্ধুত্ব নেই। 14টা আসনে প্রার্থী দিয়েছে মিম, কিন্তু সেই 14টা আসন আলাদা করে যেমন লড়বে, 182 আসনের লড়াই দেবে হুমায়ুন কবির। তার বিরুদ্ধে অনেক কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। তারপরেও তিনি বলছেন এই আসনগুলো অবশ্যই তিনি জয়লাভ করবেন। একদিকে এ রাজ্যের বিরোধী সিপিএম, কংগ্রেস প্রত্যেকে তারা অভিযোগ তুলছে, বিজেপি অভিযোগ তুলছে এ রাজ্যে একের পর এক দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কোনো ভালো পরিকাঠামো নেই। এ রাজ্যের বাঙালি, এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন এবং সেখানে হেনস্থা হতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে হেনস্থা হতে হচ্ছে, সেখানে বিজেপি কোনো কথা বলছে না। বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে সরাসরি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে এখানে লড়াই রয়েছে বিজেপির, সিপিএম, কংগ্রেসের এবং সর্বোপরি হুমায়ুনের হাতে অনেকগুলো ইস্যু রয়েছে। কিন্তু বিজেপির নতুন যে ইস্যু সেটা হচ্ছে এসআইআরে কে ফলাফল ভালো করতে পারবে। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে যেভাবে লড়াই চালাচ্ছে, তারা মানুষের পাশে থাকার যে বিভিন্ন পরীক্ষা দিচ্ছে, তাতে করে তৃণমূল কংগ্রেস কি এই আসনটি ধরে রাখতে পারবে? জাকির হোসেন পারবে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র ধরে রাখতে? অবশ্যই আমাকে দেখতে হবে এসআইআর পরবর্তী 4 নভেম্বর যে এসআইআর হয়েছিল তার প্রথম খসড়া তালিকা প্রকাশিত হলো 16 ডিসেম্বর 2025 সালে, এবং সেই 2025 সালে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক ছিলেন জাকির হোসেন, তিনি ভোট পেয়েছিলেন 62,480 ভোটে এই জঙ্গিপুর থেকে জয়লাভ করেছিলেন। কিন্তু এসআইআর পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়ালো সেই সংখ্যা? কারণ এসআইআরে বাদ পড়েছেন এই জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে 11,746, 16 ডিসেম্বর যে কথাটা বলছিলাম। দ্বিতীয় পর্যায়ে আবারও খসড়া তালিকা প্রকাশিত হলো। নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে বারবার বিরোধিতা করছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকালকেও কয়েকদিন আগের ঘটনা,
যে দুটো বিষয় নিয়ে মূলত নির্বাচন কমিশনের সাথে এখন তৃণমূলের বিরোধ চলছে, একটা হচ্ছে অ্যাডজুডিকেশন, দ্বিতীয় হচ্ছে ডিলিট। অ্যাডজুডিকেশনের লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হলো এক ভোটারের। নির্বাচন কমিশন কি চোখে দেখতে পাচ্ছেন না? কিন্তু সেই এসআইআর 16ই ডিসেম্বর এসআইআর, তার পরবর্তীতে এসআইআর হলো 28শে ফেব্রুয়ারি, তার নতুন খসড়া তালিকা আবার প্রকাশ করলো। তাতেও 747 জনের নাম বাদ চলে গেল। মোট এসআইআর বাদ পড়লো কত? 12,493। 12,493 জনের নাম বাদ চলে গেল। কিন্তু জাকির হোসেন যে মার্জিন অফ ভোট জয়লাভ করেছিল 62,480 ভোটে, সেটা কি আদৌ টপকাতে পারবে? পরবর্তীতে যেটা আমরা দেখে নেব, তৃণমূল বিধায়ক জাকির হোসেন যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 12,493 জনের নাম বাদ পড়েছে এসআইআরে। তাতে কিছু যায় আসে না, শাসক দল তৃণমূল কংগ্রেসের। তারা বলছে তাদের উন্নয়নের পাঁচালী রয়েছে। তারা লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী একাধিক জনমুখী প্রকল্প করেছে। এলাকার উন্নয়ন, পুরসভা, পঞ্চায়েত সমস্ত জায়গা থেকে তারা একের পর এক পরিষেবা মানুষকে দিয়ে গিয়েছে। তাই সেই উন্নয়নকে হাতিয়ার করেই এবারে জঙ্গিপুরে মানুষের কাছে যাচ্ছে জাকির হোসেন। কিন্তু বিরোধীরা সেই একই ইস্যু। একদিকে দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং তার পাশাপাশি এসআইআর। প্রশ্ন ওঠে না, প্রশ্ন তো তুলতেই হয়। একদিকে যখন বলা হয়েছিল বাংলাদেশের রোহিঙ্গা ঘুষপেটিয়া সারা বাংলায় ভরে গিয়েছে, কিন্তু যে এসআইআরের নাম বাদ গেল তাতে এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি কারা বাংলাদেশি, কারা রোহিঙ্গা, কারা ঘুষপেটিয়া। কিন্তু এ রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে তিনি বারবার দাবি করেছেন, কিন্তু দাবি করাটাই তার কাছে সার হয়েছে। তিনি প্রমাণ করতে পারেননি যে এ রাজ্যে বাংলাদেশি, ঘুষপেটিয়া, রোহিঙ্গায় ভরে গিয়েছিল, তার প্রমাণ এখনো তিনি দিতে পারেননি। তৃণমূল কংগ্রেস প্রমাণ চাইছে। জঙ্গিপুরেও প্রায় 35% সংখ্যালঘু ভোটার রয়েছে, কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেস বলছে তারা সেখানে বিপুল মার্জিনে জয়লাভ করবে। এদিকে বিজেপি আশায় বুক বেঁধেছে যে এই এসআইআর পরবর্তীতে সেখানে 35% যে সংখ্যালঘু ভোট রয়েছে সেখান থেকে তারা অন্তত 14 থেকে 15% ভোট নিজেদের দখলে টানতে পারবে। আর যদি টানতে পারে তাহলে সেখানেই খেলা শেষ করবে বিজেপি। তাই লড়াই আছে জঙ্গিপুরে, এবং এই লড়াইয়ের ফলাফল আগামী 4 মে স্পষ্ট হয়ে যাবে রাজ্যবাসীর কাছে। কারণ যেভাবে বিজেপি তারা বলছেন 170টি আসন তারা পেয়ে এবারে তারা সরকার গঠন করবে, কিন্তু বিভিন্ন সমীক্ষা বলছে, ন্যাশনাল থেকে রিজিওনাল প্রতিটা জায়গা যে সমীক্ষায় উঠে এসেছে সেই সমীক্ষা বলছে মমতা ছাড়া বিকল্প কেউ নেই পশ্চিমবঙ্গে। তো দর্শক বন্ধু, কেমন লাগছে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে এই বাংলার মাটি বাংলার ভোট? অবশ্যই আপনাদের মতামত জানান।